দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজ আমাদের এই পর্বে অতিথি রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার সঙ্গে আমরা মূলত আলোচনা করব তিনি দায়িত্ব নেওয়ার পর 1 বছর পূর্ণ হচ্ছে, এই 1 বছরের যাত্রায় তার অভিজ্ঞতা আমরা শোনার চেষ্টা করব। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই একটু যেতে চাই যে এই যে আপনার 365 দিনের প্রায় 365 দিন হতে চলেছে, এই যাত্রায় আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আরেকটা হচ্ছে যে দায়িত্ব নেওয়ার সময় আপনি যা করতে চেয়েছিলেন গত 1 বছরে কতটুকু পেরেছেন, কতটুকু পারেননি। দেশ বিদেশে যারা দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। গত 1 বছরে আমার অনেক কাজ করার ইচ্ছে ছিল এবং আমি যে কাজটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম সেটি হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। আমরা জানি যে আমাদের চট্টগ্রামে 3 যুগ ধরে যে প্রবলেমটি সবচেয়ে বেশি জনগণ সমস্যার মধ্যে ছিল সেটা হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম। তো এই জলাবদ্ধতাকে সামনে নিয়ে আমরা যেটা কাজ করেছি, সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আমরা একই আমব্রেলার নিচে কাজ করেছি। যদিও নগর সরকার আমাদের নেই, নগর সরকার থাকলে হয়তো আমরা সেটা প্ল্যান ওয়াইজ আরও সুন্দরভাবে কাজটা আমরা গুছিয়ে করতে পারতাম। কিন্তু এই বাধ্যবাধকতার মধ্যেও আমরা সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনকে নিয়ে আমরা যে কাজ করেছি তাতে করে ইনশাল্লাহ এবার 50 থেকে 60% জলাবদ্ধতা আমরা কমিয়ে দিতে পেরেছি ইনশাল্লাহ। তো আমরা আশা করছি আমাদের কাজ কিন্তু এখনও থেমে নেই। আমরা ইনফ্যাক্ট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এখনও 34টা খালের মধ্যে তাদের আরও 22টা খাল রয়ে গেছে, আপনার 36টা খালের মধ্যে। আমাদের যেমন আছে প্রায় একটা খাল আমরা করেছি, 12পাড়া খাল, আরও 21টা খাল 57টা খালের মধ্যে রয়ে গেছে, আরও 21টা খাল। তো 21টা খাল আমাদের সংস্কার, এই জন্য আমরা একটা ডিপিপি তৈরি করছি। আর আপনারা জানেন যে এই জলাবদ্ধতার আরেকটি কাজ করতে হয়েছে, সেখানে খালের বাইরে ড্রেন 1600 কিলোমিটার আমাদের যে ড্রেন আছে সেটা কমপ্লিটলি সিটি কর্পোরেশনকে দেখতে হয়েছে এবং এই 1600 কিলোমিটার ড্রেন আমরা প্রতিনিয়ত আমরা ক্লিন করছি, স্টিল আমরা এটা করছি। পাশাপাশি একটি কালভার্ট আপনারা দেখেছেন যে বক্স কালভার্ট আগ্রাবাদে, যেটা কিন্তু আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া শহর নাসির খাল শহর সেখানে জলাবদ্ধতার কারণ হয়, সেটাও আমরা করে দিয়েছি প্রায় 3 কোটি টাকার উপর খরচ করে। কাজে ওভারঅল সব মিলিয়ে আমাদের কাজগুলো কিন্তু জলাবদ্ধতার জন্য আমরা সবচেয়ে বেশি করেছি। আমাদের বদ্দারহাটে একটা বড় মার্কেট ছিল নালার উপরে, যারা আগের মেয়ররা সেটা করেছিল সেটা আমরা ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে সেটা ড্রেনটাকে প্রশস্ত করে আমরা 12পাড়া খালের সাথে যুক্ত করে দিয়েছি, যার কারণে মুরাদপুর, বদ্দারহাট, মির্জাপুর, বাকুলিয়া ওই এলাকাগুলো মানুষ স্বস্তিতে ছিল, কোনো ধরনের পানি সেখানে উঠেনি, জলাবদ্ধতা ছিল না। এবং আরেকটি জিনিস আপনারা দেখেছেন যে আমাদের আরেকটি বিল্ডিং ছিল প্রবর্তকের মোড়ে, সেটা প্রিমিয়ার ইউনিভার্সিটি, সেটাও ভেঙে দিয়ে সেখানে কিন্তু ড্রেনটা প্রশস্ত করা হয়েছে। ওখানে একটা খাল আছে হিজরা খাল, ওই হিজরা খালের সাথে সেটাকে যুক্ত করা হয়েছে। তো ওভারঅল সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের যে সব ডিপার্টমেন্টগুলো, সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আমরা যেহেতু একসাথে সমন্বয় করে কাজ করতে পেরেছি, তাহলে এ ধরনের একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি ইনশাল্লাহ। এবার সিটি কর্পোরেশনের অন্যতম একটা বড় বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন। এই জায়গাতে আসলে 1 বছরে কি করতে পেরেছেন আপনি? হ্যাঁ, এই জায়গায় এসে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এখন বিশেষ করে ক্লিন সিটি, আমাদের একটা মোটো আছে, যেমন পার্সোনালি আমি যেটা কাজ করছি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, সেফ সিটি, স্মার্ট সিটি। তো এই জায়গায় এসে আমাদের যে ক্লিন সিটির জায়গায় আমরা যেটা করতে পেরেছি সেটি হচ্ছে আমরা সব জায়গায়, আমরা আগে ডাস্টবিন ছিল না, আমরা ডাস্টবিনগুলোকে দিয়েছি। কিছু কিছু জায়গায় আমরা কিছু সেকেন্ডারি গার্বেজ স্টেশন আমরা তৈরি করে দিয়েছি, আর কিছু করছি। আমাদের এই ধরনের 12 থেকে 14টা স্পট আমরা ঠিক করেছি যেখানে ময়লাগুলো নিয়ে আমরা সেখানে ফেলবো, যাতে করে জনগণ সে ময়লার দুর্গন্ধটা থেকে তারা রেহাই পায়, অ্যাজ ওয়েল এজ সেখানে ময়লাগুলো আমরা জমা রেখে ওইখান থেকে আমরা টার্সিয়ারি যে আমাদের যে গার্বেজ স্টেশন আছে একটা হালি শহর আর টারফিননগর, আমরা সেখানে নিয়ে যেতে পারি। তো এখানে যে জিনিসটি আমি কিন্তু প্রথম থেকে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা 400 কোটি টাকার কিছু ইনস্ট্রুমেন্ট চেয়েছিলাম, যেটা আসলে মন্ত্রণালয়ে একটা ডিপিপিও রেডি করা আছে। তো ওইটা আমরা আসলে ইনফ্যাক্ট এখনও পাইনি। তো ওটা পেলে হয়তো বা আমার কাজটা আরও বেশি স্মুথলি আমি করতে পারতাম, কারণ এখন যে এক্সকেভেটর সহ পেলোডার সহ যে মেশিনগুলো আছে, ইকুইপমেন্টসগুলো আছে, সেগুলো আমরা কাজ করতে গিয়ে অনেক সময় সেটা ভেঙে যায়। এগুলো ঠিক করতে হলে অনেক সময় লাগে, 1 মাস 2 মাস সময় লাগে, যার কারণে কাজের গতি অনেকটা স্লো হয়ে যায়। তো তারপরেও আমি আমাদের যে পরিচ্ছন্ন কর্মকর্তারা আছে তারা ঐকান্তিকভাবে চেষ্টা করছে। রিসেন্টলি আমরা আবার বাসা থেকে ময়লা করি, যেহেতু আপনারা জানেন যে আমাদের টোটাল 3000 মেট্রিক টন ময়লা কিন্তু ডেইলি উৎপাদন হয়, সেখানে আমরা 2200 মেট্রিক টন আমরা কালেকশন করছি। 800 মেট্রিক টন আমরা দেখতে পাচ্ছি বাসা বাড়ি থেকে কেউ জানলা দিয়ে, কেউ
এমনিভাবে সে ফেলে দিচ্ছে ডাস্টবিনে না ফেলে, যার কারণে ওই ময়লাগুলো প্লাস্টিক, পলিথিন, পেরিশেবল, নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো আলটিমেটলি গিয়ে সেটা নালাতে পড়ে যাচ্ছে এবং সেটা গিয়ে খালে যাচ্ছে এবং কর্ণফুলী নদীতেও দূষণ হচ্ছে। যে কারণে আমরা রিসেন্টলি আপনার ডোর টু ডোর একটা প্রজেক্ট আমরা চালু করেছি এবং সেটা আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদের একটা এমইও আমরা করে দিয়েছি, যাতে করে জনগণ কোনো দুর্ভোগ না করে প্রতিটি বাসা থেকে তারা ময়লাগুলো কালেকশন করে সেটা আমরা গার্বেজ স্টেশনে যাতে আমরা নিয়ে যেতে পারি, যাতে করে নালা এবং খালের মধ্যে সেগুলো পরে জলাবদ্ধতা না হয়। পাশাপাশি আরেকটা যে সমস্যা আপনারা দেখেছেন যে প্লাস্টিক পলিথিনে পানি জমে, সেটা বর্ষাকালে সেটা ডেঙ্গু চিকুনগুনিয়া মতো একটা রোগ প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, তো ওটা থেকেও আমরা যাতে রেহাই পেতে পারি। এই জায়গায় আপনার মশক নিধন অভিযানের জন্য আমি বারবার ওষুধ কিন্তু পরিবর্তন করেছি। রিসেন্টলি আমরা একটা ইউএসের একটা পরে শিকাগোর একটা আমরা মশার ওষুধ আমরা নিয়েছি রিসেন্টলি, সেটা আমরা ইউজ করছি এবং একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। তো আশা করছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর ক্লিন সিটির জন্য আমাদের যে মূল যে একটা চিন্তাভাবনা সেটা হচ্ছে বর্জ্য থেকে সম্পদ। এই জায়গায় এসে আপনারা দেখতে পেয়েছেন রিসেন্টলি চট্টগ্রামে আমরা বর্জ্য থেকে সম্পদ অর্থাৎ একটা ওয়েস্ট প্রোডাক্ট থেকে আমরা বায়োগ্যাস আমরা উৎপাদন করার জন্য ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে আমাদের হালিশহর যে টিজি স্টেশন আছে সেখানে, এবং সেখানে আমরা কোরিয়ান একটা কোম্পানির সাথে আমরা চুক্তি করে সে কাজগুলো চলছে। এবং এই যে ডোর টু ডোর যে ময়লা সংগ্রহের যে কর্মসূচি, সেটা মানে কতটুকু আসলে সাফল্য পেলেন? কারণ আমরা মাঝখানে দেখেছি কিছু কিছু অভিযোগ উঠেছে। অভিযোগ ছিল, এখন আমাদের জনগণকে আমি বলেছি যদি যে জায়গায় তারা কমফোর্ট ফিল করবে না সে জায়গায় আমাদেরকে যাতে বলে, তাহলে আমরা অবশ্যই সেটা মিনিমাইজ করব। আমরা চাই যে জনগণের দুর্ভোগ যাতে না হয়। সেক্ষেত্রে আমি জনগণকে বলেছি যেহেতু আমাদের এই যে বর্জ্য থেকে যদি আমরা সম্পদ আমরা উৎপাদন করছি, এই যে আমি যখন বায়োগ্যাসটা উৎপাদন করব অটোমেটিক্যালি যে টাকাটাও তারা দিচ্ছে 70 টাকা প্রতি বাসা থেকে, সেটাও আমরা কিন্তু ফ্রি অফ কস্টে করে দেব। কারণ তখন তো আমরা রাজস্ব আহরণ করব এই আপনার ময়লা থেকেই। কাজে ময়লাটাই আমার দরকার। কাজে ওই ময়লা দিয়ে যখন আমি সম্পদ পরিণত হবে, গ্যাস পাবো, আলটিমেটলি গ্যাসের চাহিদাও পূরণ হবে, পাশাপাশি জনগণকে আমরা বিনামূল্যে সেটা করে দিতে পারবো। এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যদি আমাদের এই যে 1-2 মাসে আমাদের কিন্তু ময়লা অনেক গুণ আমরা পেয়েছি। আগে আমরা 2200 মেট্রিক টন পেলে এবার আমরা সেটা 2700 মেট্রিক টন, 500 মেট্রিক টন আমরা এক্সট্রা পেয়েছি। কাজে এটা আমরা মনে করছি ডোর টু ডোরের কারণে ময়লার সংখ্যা আমরা বৃদ্ধি পেয়েছে এবং এটা আমাদের জন্য অ্যাসেটে পরিণত হবে। এবং আরেকটি আপনারা জানেন যে আমাদের যে আরেফিন নগর, সেখানেও কিন্তু আমাদের একটা টিজি আছে, সেখানে কিন্তু আমাদের সাথে ইউএসের একটা সাইনিং হয়েছে। সেটাতে তারা বলছে যে তারা গ্রিন ডিজেল, পরিবেশ দূষণমুক্ত আপনার গ্রিন ডিজেল তারা সেখানে উৎপাদন করবে। তাহলে পরে এই গ্রিন এনার্জি যদি আমরা পাই, ওটা আমাদের জন্য প্রচুর রাজস্ব আমরা পাবো। পাশাপাশি আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে আমাদের যে এনার্জি সমস্যা, গ্রিন এনার্জি, সেটা আমরা সেখান থেকে। আরেকটা হচ্ছে এই যে আপনি একটু আগে বলছিলেন যে যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রে আপনাদের একটা প্রকল্প মন্ত্রণালয়ে ডিপিপি হয়ে আছে, এইটা বাধা কোথায় আসলে? এটা ইনফ্যাক্ট হয়েছে কি আসলে আমাদের তো এখন যখন একটা প্রজেক্ট যখন যায় তখন সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, সেটা অর্থ মন্ত্রণালয় থেকে প্ল্যানিং মিনিস্ট্রি অনেক প্রক্রিয়ার মধ্যে যায়। তো অর্থ মন্ত্রণালয়ে গিয়ে হয়তো বা 400 কোটি টাকার প্রজেক্টটা 300 কোটি টাকা হয়ে গেছে, এবং 300 কোটি টাকার মধ্যে যেটাতে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, সো এটা আমরা গ্রান্ট পাওয়ার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে তারা 70-80% বলছে যে আপনাদেরকে লোনে নিতে হবে, অর্থাৎ 5% ইন্টারেস্টে নিতে হবে। সো আমি মনে করি যে একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন কেন লোন নেবে? এটা তো আমরা ইনফ্যাক্ট জনগণের জন্য করছি, আর এখান থেকে তো আমি কোনো লাভ করছি না। সো এই জিনিসগুলো আমাদের সাথে কিছুটা সাংঘর্ষিক হচ্ছে। তো আমরা আশা করি, আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছি। আমরা মনে করি যদি এটা চিটাগং একটা কমার্শিয়াল সিটি, এবং চিটাগং আসলে বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কাজে চট্টগ্রামের প্রতি তাদের এই ধরনের বিমাতাসুলভ আচরণ করা উচিত হয়নি। চট্টগ্রামকে তারা উদার চিত্তে দেখা উচিত, এবং আমি মনে করি যে চট্টগ্রাম এটা ডিজার্ভ করে। এবং আমরা যেহেতু এখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছি, তো আমি মনে করি এই জায়গায় তাদেরকে ছাড় দেওয়া উচিত বলে মনে করি। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই যে আসলে আমাদের যে প্রজেক্টগুলো অনেক সময় দেখা যায় মন্ত্রণালয়ে যাচ্ছে, সচিবরা কিন্তু এই দিক দিয়ে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। কারণ 24 জুলাই আগস্টের পর থেকে সচিবরা কিন্তু তারা কিন্তু কাজের গতি তাদের বেড়েছে, কিন্তু লাস্টে অনেক জায়গায় উপদেষ্টাদের ক্ষেত্রে আমরা কিছু শৈথিল্যতা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমি মনে করি যে এই জায়গায় উপদেষ্টাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত, এবং যাতে করে দেশের স্বার্থে এবং শহরের স্বার্থে তাদেরকে এটা সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে আপনি এর আগে অভিযোগ করেছিলেন, যেটা বিভিন্ন গণমাধ্যমে এসছে, যে আপনার ফাইল মন্ত্রণালয়ের পরিবর্তে বাসায় চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আসলে এটা তো ঠিক, এটা হচ্ছে তো এইটা যাতে না হয়
সেজন্য উপদেষ্টাদের এটা মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ যত দ্রুত ফাইল ছেড়ে দেওয়া যাবে তত কাজগুলোর আপনার ত্বরান্বিত হবে, আর যত ফাইলটা স্লো হয়ে যাবে কাজটা দীর্ঘায়িত হবে এবং উন্নয়নও হবে না। উন্নয়ন কাজ ব্যাহত হয়ে যাবে যদি আমি ফাইলটা না ছাড়ি। তাহলে এই জিনিসটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং আমি মনে করি এই ব্যাপারে তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে এবং মনোযোগী হতে হবে। তো আরেকটা জিনিস আমি আসলে ইনফ্যাক্ট বলতে চাই যে 1 বছরে যে কাজটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে, আমি আসলে এটা কোনো কমিটমেন্ট করিনি, আমি যখন 21 সালে নির্বাচন করছি, কিন্তু যখন আমি শপথ নিয়ে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এসেছি, যেদিন আমি 5ই নভেম্বর, অর্থাৎ আর 4 দিন পরেই আমার 1 বছর হবে, 5ই নভেম্বর যখন আমি প্রথম চিটাগং শহরে আসলাম, আমার সিটি কর্পোরেশন যেদিন বসেছি সেদিন আমি কিন্তু স্পষ্ট বলেছি যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে বাঁচাতে হবে। কিশোর গ্যাং নামে একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে, এটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই জন্য আমি 41 ওয়ার্ডে 41টি খেলার মাঠ করার ব্যক্ত করেছি, যে প্রত্যয় ব্যক্ত করেছি। এবং এই প্রেক্ষিতে আমি গর্ব করে বলতে পারি আজকে প্রায় 11টা খেলার মাঠ কাজ চলছে এবং পর্যায়ক্রমে 41 ওয়ার্ড 41টি খেলার মাঠ হয়ে যাবে। একটু আগেও আমি হালিশহর বিডিআর মাঠ, সেখানে কোনো ঘাস ছিল না, এত চমৎকার ঘাস এখন উঠেছে, আমার নিজেরই ভালো লাগছে। এলাকার লোকজন, যুবকরা, তরুণরা খুবই খুশি, তারা সেখানে খেলতে পারছে। এরপরে এইচ ব্লক হালিশহরে আরেকটি মাঠের কাজ চলছে, এটা অতি দ্রুত আমি উদ্বোধন করব। নিশ্চয় আপনার এই পুরো যাত্রা নিয়ে আমরা আরও আলোচনা করব, আমরা ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা সিটি মেয়রের 1 বছর নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আপনি বিরতির আগে বলছিলেন যে আপনার বিভিন্ন কাজের বিষয়। এই পর্যায়ে আমি যদি একটু জানতে চাই, এই 1 বছরের যাত্রায় আপনার আসলে কোন কোন জায়গায় আসলে চ্যালেঞ্জে পড়তে হয়েছে? না, এটাই বলছি যে আমার ধরেন মন্ত্রণালয় থেকে যেটা আমার পাওয়ার কথা ছিল, সেটা অনেক সময় সেখানে যে ইনস্ট্রুমেন্টের একটা ব্যাপার আছে, বর্জ্য থেকে সম্পদ যে ফাইলগুলো সেখানে গেছে, মানে সেগুলো আরও যদি স্মুথলি হতো তাহলে পরে আমি কাজগুলো আরও বেশি এগিয়ে যেতে পারতাম। আর আমাদের যে প্রবলেমটা হয়েছে বিশেষ করে, সেখানে হচ্ছে আমাদের যে বর্ষাকালটা আসলে এত বেশি প্রলম্বিত হয়েছে, দীর্ঘায়িত হয়েছে, যার কারণে আমি রাস্তার কাজ ধরতে পারিনি। রাস্তার কাজটা আসলে জনগণের একটা ডিমান্ড আছে, তো আমরা আশা করছি আমার প্রায় 40 থেকে 50টা টেন্ডার অলরেডি কিছু হয়েছে আর কিছু চলমান আছে। ওই 40-50টা টেন্ডার যেহেতু প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে আমি রাস্তাগুলো যদি ধরতে পারি, তাহলে চট্টগ্রাম শহরের চেহারা কিন্তু অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে। কারণ চট্টগ্রাম শহরের ম্যাক্সিমাম রাস্তা কিন্তু এই টেন্ডারগুলোর মধ্যে আছে, প্রায় 400 থেকে 500 কোটি টাকার কাজ সেখানে। তো আরেকটি জিনিস আমি জনগণকে করে দিতে পেরেছি, যেটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে প্রায় 3.5 লক্ষ নাগরিক কার্ড। আগে যেগুলো একই পরিবারের কাছে 7-8টা কার্ড চলে গিয়েছিল, অথবা রাজনৈতিক কারো কাছে, অথবা ইনফ্লুয়েন্সিয়াল যারা ধনী আছে রাজনৈতিক, তারাও কিন্তু কার্ডগুলো সুবিধা পেয়েছিল। এটা আমি কমপ্লিটলি সেখান থেকে এনে যারা গরিব, নিঃস্ব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এই পরিবারগুলোকে আমরা এক পরিবারকে একটা কার্ড আমরা ইস্যু করছি। এবং সেখানে আপনার যে সুবিধাগুলো পাচ্ছে, সেখানে দ্রব্যমূল্য তো আছেই, সেখানে ডিসকাউন্ট রেটে তারা পাচ্ছে, পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ইভেন ডিসেবল ভাতা, সেগুলো কিন্তু এটাতে অ্যাড করা হয়েছে। এই জন্য এটাকে নাগরিক স্মার্ট কার্ড বলা হচ্ছে। তো এটা আমরা 3.5 লক্ষ কার্ড ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে সারা চট্টগ্রামে আমরা দিচ্ছি, চট্টগ্রাম শহরে। এবং আরেকটি জিনিস আমরা করতে পেরেছি, যেটা ইনফ্যাক্ট যেটা বলছে হেলদি অ্যান্ড সেফ সিটি। তো সে জায়গায় আপনারা দেখেছেন যে হেলদি সিটির জায়গা আমি প্রথমে এসে সিএ সার্ভিক্স, কার্সিনোমা সার্ভিক্স, ইউটেরাস ইজ ভেরি কমন মেয়েদের, এবং সেখানে আমি বিনামূল্যে সেখানে কিছু টিকা আমি ব্যবস্থা করে দিয়েছি, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, HPV। তো সেখানে WHO আমাদেরকে সাহায্য করেছে, ইউনিসেফ সাহায্য করেছে। তো আমরা কিন্তু মেয়েদেরকে, যাদের বয়স 9 বছর থেকে 16 বছর, সেই মেয়েদেরকে কিন্তু আমরা এই টিকার মধ্যে এনেছি। রিসেন্টলি আমরা যেটা করছি, দিস ইজ ফার্স্ট টাইম চিটাগং, যেটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, আমরা 9,50,000 ভ্যাকসিন চট্টগ্রামে যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদেরকে আমরা এই টিকার একদম বিনামূল্যে সেই টিকাটা দেওয়া হচ্ছে, যেটা বাইরে 1500 টাকা। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন এই অক্টোবর মাস, আজকে হচ্ছে 1 তারিখ নভেম্বরের, পুরো অক্টোবর মাস জুড়েই বাংলাদেশে চট্টগ্রামে প্রথম, এবং ওয়ার্ল্ডের প্রায় 8-10টা কান্ট্রির মধ্যে একমাত্র বাংলাদেশে আমরা করতে পেরেছি, যে একটা পিঙ্ক জোন আমরা করে দিতে পেরেছি, গোলাপি জায়গা, গোলাপি শহর, সেটা হচ্ছে মেডিকেল কলেজের আশেপাশে যেখানে ডাক্তাররা বসে, মেডিকেল এরিয়া, সে জায়গায় আমরা পিঙ্ক জোন করে আমরা সেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এনেছি। যারা ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে যারা অ্যাওয়ার না, তাদেরকে অ্যাওয়ার করা হয়েছে, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে, সার্জারিও করা হয়েছে। এবং আমরা লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য গ্রিন একটা জোন আপনার জামালখানে করে দিয়েছি।
আপনার জামালখানা যদি দেখেন সেটা কিন্তু গ্রিন জোন করে দিয়েছে। এবং আমাদের আরেকটি কাজ আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে চট্টগ্রামের আমাদের যে মেমন হসপিটাল আছে সেখানে কিন্তু আমরা অলরেডি একটা আইসিইউ আমরা স্থাপন করেছি, ওই দিন শর্ট টাইম সেটা উদ্বোধন করব। এনআইসিইউ কিন্তু খুবই দরকার বাচ্চাদের জন্য, এবং স্বল্প মূল্যে চিকিৎসা আসলে পাচ্ছে না। এবং আরেকটি মেমন টুতে আমি চিন্তা করছি, সেটা হচ্ছে একটা ডায়াবেটিক হসপিটাল অ্যাজ ওয়েল এজ আমাদের যে ডায়ালাইসিস রোগীদের জন্য স্বল্প মূল্যে, কারণ আপনারা জানেন একটা ডায়ালাইসিস করতে 2 থেকে 3,000 4,000 টাকা লেগে যায়। আমি স্বল্প মূল্যে 1,000 টাকার ভিতরে অথবা আরও কমে আমি এই ধরনের একটা সেবা আমি চালু করতে চাচ্ছি সিটি কর্পোরেশনের মাধ্যমে, সেটা হচ্ছে ডায়ালাইসিস সেবা কেন্দ্র। কাজে এই ধরনের কিছু চিন্তাভাবনা ইনশাল্লাহ নিয়ে আমি কাজ করছি। এবং আমি মনে করি যে আমি যে প্রত্যেকটা ওয়ার্ডে আমার যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোকে লোকবল এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি সাজিয়ে দিব। নেক্সট ইয়ার আমার এটা প্ল্যান আছে। সোফার রুট লেভেলে তারা এই স্বাস্থ্যসেবাটা পাবে। আর শিক্ষার ব্যাপার আমি আপনাকে বলছি যে ফার্স্ট টাইম চিটং আমি এটাও করেছি, স্কুল হেলথ প্রোগ্রাম আমি চালু করেছি। সেটা থেকে বাচ্চারা তাদের যে হেলথ চেক আপ থেকে শুরু করে ময়লা কিভাবে ক্লিন করবে, ময়লা কোথায় ফেলবে, একটা সাস্টেইনেবল ক্লিন সিটি করার জন্য এই কাজটা আমরা শুরু করেছি। এটাও চট্টগ্রামে প্রথম আমরা শুরু করেছি। কাজে আমি মনে করি এই কাজগুলির মধ্যে দিয়ে আমরা একটা সাস্টেইনেবল একটা সিটি আমরা হয়তোবা ইনশাল্লাহ পাবো। কারণ আমাদেরকে যদি গণসচেতনতা আমরা বৃদ্ধি করতে এবং যে রুট লেভেলে যদি করতে না পারি এবং ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করতে না পারি, তাহলে এটা কিন্তু আমরা কমপ্লিটলি আমরা সাকসেস হতে পারবো না। এক্ষেত্রে এই যে আমরা অনেকগুলো আপনার কাজের কথা শুনলাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটাও আমরা একটু শুনতে চাই। যেমন আমরা একটু শুনলাম যে আপনি একটি অ্যাপ চালু করবেন নগরবাসীর জন্য তাদের নানা সেবার ক্ষেত্রে। এরকম আসলে নতুন কি প্ল্যান নিচ্ছেন আপনি? দেখুন, আমার খুব ইচ্ছা আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার ড্রেনেজ প্ল্যান আছে, বাট সিটি কর্পোরেশন নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিটি কর্পোরেশন। একটা সিটি কর্পোরেশন যদি মাস্টার ড্রেনেজ প্ল্যান না থাকে তাহলে সেটা কিন্তু এটা বিশাল একটা ব্যর্থতার জায়গা। আমি কেন জানি গত 30 বছর এটা হয়নি, আমি খুব অবাক হচ্ছি। সো আমি এই জায়গায় আমি এবার হাত দিতে চাই। এই বছরে আমি একটা মাস্টার ড্রেনেজ প্ল্যান করতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য, এজ ওয়েল এজ একটু আগে যেটা বলেছেন একটা অ্যাপস। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে একটা আমার চট্টগ্রাম অথবা আমাদের চট্টগ্রাম নামে একটা অ্যাপস আমরা তৈরি করতে চাই, এবং সেটা ডিসেম্বরে আমি লঞ্চিংয়ে যাব, যেখানে আপনার 10টা সেবা আমার চট্টগ্রামবাসী পাবে। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, নালা ক্লিন থেকে শুরু করে, মশা নিধন থেকে শুরু করে, রাস্তাঘাটের পরিষ্কার থেকে শুরু করে, সড়ক বাতি থেকে শুরু করে, স্ল্যাব থেকে শুরু করে, ম্যানহোল ঢাকনা নেই অথবা এই ধরনের কিছু সমস্যা থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য, এই যে প্রায় 10টা সেবা তারা এই অ্যাপস থেকে পাবে। তারা সরাসরি সেখানে চিত্রগুলো পাঠিয়ে দেবে, ফটোগ্রাফগুলো, এবং যতক্ষণ না এটা ক্লিন না হয় ওটা ক্লিক করতে থাকবে। সোফার এই ধরনের কিছু সুবিধা আমি ইনশাল্লাহ চট্টগ্রামবাসী দিতে চাই সামনে। এবং যে কথাটা আমি আসলে শেষ করতে পারিনি, আমি খেলার মাঠ, এটা খুবই দরকার আমার যুবকদের, তরুণদের এবং কিশোরদের, কারণ আমরা আসলে তাদেরকে খেলার মাঠ দিতে পারিনি। আমরা ইটের পর ইট করেছি, আমরা তাদেরকে কিট বানিয়েছি। কাজে আমাদেরকে এখন খুবই দরকার যে খেলার মাঠ। আমরা তাদের হাতে মোবাইল তুলে দিয়েছি, কিন্তু খেলার মাঠ আমরা তুলে দিতে পারিনি। আমার মনে হয় এই জায়গায় যদি আমরা যত বেশি খেলার মাঠ করতে পারি তত বেশি আমরা ইয়াং এবং যুবকদেরকে, তরুণদেরকে আমরা যে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে সে জায়গায় এসে তাদের সঠিক পথে আমরা আনতে পারবো। এবং মাদকতার বিরুদ্ধে এই যে আজকে তারা যে বিভিন্ন সন্ত্রাস নির্ভর জায়গায় চলে যাচ্ছে সে জায়গাতে আমরা তাদের ফিরিয়ে আনতে পারবো। আমি যদি একটু সবশেষ জানতে চাই, খুব বেশি বড় করে না, যে সিটি কর্পোরেশন কি আসলে কতটুকু নাগরিক বান্ধব বা সেবা বান্ধব করতে পেরেছেন, বা এখানে যে নানা ধরনের দুর্নীতির কথা বলা হয় এই জায়গায় এসে বলছি, আমরা দুর্নীতিটাকে একদম শূন্যর জায়গায় আমি আনতে চাই। আমি কাউকে কিন্তু ছাড় দিই না। আপনারা দেখেছেন যে রিসেন্টলি একটা রাজস্ব নিয়ে একটা পত্রিকাতে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে যে 51 কোটি টাকার রাজস্ব ফাঁকি। দেখুন, এটা শুরু হয়েছে 2017-18 সালে যখন আজম নাসিরউদ্দিন সাহেব মেয়র ছিলেন, এবং সেখানে ঘষামাজা করা হয়েছে যখন সুজন সাহেব অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এবং ধরা পড়েছে রেজাউল করিম সাহেব যখন মেয়র ছিলেন 23 সালে। কাজে আপনার তিনজনেই কিন্তু আওয়ামী ঘরানার মেয়র। এবং 23 সালে যখন উনি যখন মেয়র ছিলেন তখন প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন বর্তমানে যিনি আছেন। তা আমি কিন্তু ওনাকেও শোকজের জায়গায় নিয়ে এসেছি। আমি কিন্তু ইনভেস্টিগেশন আমার সময় করে সেটা রিপোর্টও আমরা দিয়েছি। রিপোর্ট দেওয়ার পর তাদেরকে শাস্তিও আমরা দিয়েছি, সাসপেন্ড করা হয়েছে। এরপরে দুদক এসেছে। দুদক কিন্তু চাইলে গত 3 বছর সেটা ইনভেস্টিগেট করে অথবা তারা সেটা করতে পারতো। আমরা এই জায়গায় সেটা ধরিয়ে দিয়েছি
এবং সেখানে এসে আমার মানে নিজের একটা জবাবদিহিতা কর্মকর্তাকেও তৈরি করছেন আমি আপনি। কিন্তু শোকজ করেছি, কারণ আমি চাই যে আমার ঘর যদি ঠিক না থাকে তাহলে ইনফ্যাক্ট আমি সেবাটা নিশ্চয়ই দিতে পারবো। আমরা আসলে সময় থাকলে আরো কথা শুনতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, দর্শকবৃন্দকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।